সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পিত্তথলিতে পাথর, এ ধরনের অভিজ্ঞতার কথা আমরা কম বেশি সকলে শুনে থাকলেও শিশু কিংবা কিশোরদের পিত্তথলিতে পাথর হয়েছে এই বিষয়টি সম্পর্কে আমরা খুব একটা অবগত নই। দর্শক, আপনার সন্তানটির পিত্তথলিতে পাথর হয়েছে কিনা আপনি কি করে সেটি বুঝবেন? হলেই বা কী করে আপনার সন্তানটিকে সুরক্ষিত রাখতে পারবেন এবং এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোই বা কী কী? দর্শক, আমরা কথা বলবো এই সকল বিষয়গুলো নিয়ে এবং এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হাসিম রাব্বি, যিনি সিনিয়র কনসালটেন্ট হেপাটোবিলিয়ারি পেনক্রিয়াটিক সার্জারি, বিআরবি হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অনুষ্ঠানে। স্যার, পিত্তথলিতে পাথর এটার সঙ্গে তো আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু একটু জানতে চাই একজন মানব দেহে বা মানুষের শরীরে পিত্তথলির ভূমিকা কতটুকু? খুব সুন্দর প্রশ্ন এবং খুব বেসিক প্রশ্ন, কারণ আমরা সবাই জানি যে পিত্তথলি মানুষের শরীরে আছে এবং মাত্রার পাথর হয়। তো এর সূত্রটা হচ্ছে গিয়ে পিত্ত থেকে। পিত্তটা আসে হচ্ছে লিভার থেকে, যে লিভার সেলের কাজই হচ্ছে পিত্ত তৈরি করা। সেটা পিত্ত নালী হয়ে পিত্তথলিতে ঘন হয়, যাতে আমাদের তৈলাক্ত জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার, লিপিড যেটাকে আমরা বলি, খাবারকে হজম করার জন্যে আমাদের এটা কাজে লাগে। তো এই পিত্ততে বলা হয় যে পিত্তনালী থেকে যখন পিত্তথলিতে আসে এটা 50 টাইমস কনসেন্ট্রেটেড হয়, যাতে করে আমরা একটু বেশি পরিমাণ ফ্যাটকে আমরা সহজে হজম করতে পারি। তো এই যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় মধ্যবয়সী নারী কিংবা পুরুষ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি শুনে থাকি যে পিত্তথলিতে পাথর হয়েছে, এটা নিয়ে অনেকে শঙ্কিত থাকেন। কিন্তু বাচ্চাদের কি কারণে পিত্তথলিতে পাথর হয়ে থাকে? খুব সুন্দর প্রশ্ন, কারণ আমরা জানি যে এটা আমাদের একটা ডাক্তারি পড়ার সময় আমাদেরকে বলা হতো যে ফ্যাটি ফার্টাইল ফিমেল অফ 40, মানে ইউজুয়ালি এটা ফিমেলদের রোগ এবং 40 পরে 40 বছর বয়স ঊর্ধ্ব যারা, তাদের এই রোগটা হয়। তো বেসিক্যালি বাচ্চাদের কেন হয় এই জিনিসটা বোঝার আগে আমাদের, যদি আমরা জানি যে বড়দের কেন হয়, তাহলে আমাদের একটু বোঝা সহজ হয়। তো আমাদের যদি পাথরের হওয়ার কারণ নির্ণয় করতে যাই, তাহলে বেসিক্যালি পিত্তথলিতে কোনো একটা সমস্যা হচ্ছে, যেই কারণে পিত্তটা পাথর তৈরি করার আগে পিত্তটা অতিরিক্ত মাত্রায় ঘন করে ফেলে। ঘন করে ফেলার জন্য একটা সময় সেই পিত্তটাকে পাথরে পরিণত করে। তো এই জিনিসটা যখন হয় তখনই কিন্তু এই পাথরের প্রশ্নটা আসে। প্রথমে কিন্তু পাথর হয় না প্রথম। তো আমরা ইউজুয়ালি দেখি যে আমাদের কাছে অনেকে আছেন যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে যে স্লাজ, গলব্লাডারের স্লাজ, বেসিক্যালি গলব্লাডারের স্লাজটা কিছুই না, ঘনপিত্ত এইটাই। আর যেটা আমরা যদি মেকানিজম বলি, তাহলে 2 থেকে 3টা রকম মেকানিজম আছে। তো আমি ডিটেলস ডাক্তারি ভাষায় না বলে সহজ করে বলার চেষ্টা করছি যে আমরা যদি কোনো কারণে পিত্তটা স্ট্যাসিস হয়, মানে জমে থাকে পিত্তথলিতে, তাহলে কিন্তু একটা পাথর হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার সেডিমেন্টেশন হয়। আরেকটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল যদি কারো শরীরে থাকে। আমরা জানি যে পিত্তটা লিভারের মধ্যে যখন তৈরি হয়, তার কোলেস্টেরল, লেসিথিন, এগুলো কিছু বাইল সল্ট, এগুলো দিয়ে পিত্তটা তৈরি হয়। এই যে একটা রেশিও থাকে এগুলোর মধ্যে, এই রেশিওটা যদি কোনো কারণে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল স্টোন আকারে বা সেডিমেন্টেশন, মানে নিচে জমা হয়, এবং আলটিমেটলি এটা পাথরে পরিণত হয়। আরেকটা আমাদের দেশে কমন, যেটা হচ্ছে ইনফেকশনের কারণে কিন্তু এই পাথর হতে পারে। তো বেসিক্যালি এই কয়টা কারণেই কিন্তু একটা অ্যাডাল্টের পাথর হয়। কিন্তু স্যার, এই ক্ষেত্রে একটি বিষয় আমি যোগ করতে চাই যে আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের ধারণা যে খাবারের সঙ্গে হয়তো বা পাথর খেয়ে ফেলেছে, ভাতের চালের সাথে অনেক বেশি পাথর ছিল, সেগুলোকে প্রপার ওয়েতে পরিষ্কার করা হয়নি, এই কারণে অনেক বেশি পাথর খেয়ে ফেলেছে, যেগুলো গিয়ে পিত্তথলিতে জমা হয়েছে। সেটাকে আপনি কিভাবে? না, আসলে এটা হয়তো বা একটা কুসংস্কার হতে পারে, আসলে এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা আসলে কোলেস্টেরলের পরিমাণ অতিরিক্ত। আমরা আগেকার দিনে কিন্তু এই পরিমাণ ফ্যাট বা ফাস্ট ফুড খাওয়া হতো না, যে পরিমাণ এখন খাওয়া হয়। যেমন ফর্টিফাইড ফুড থেকে শুরু করে আর অনেক রকমের বাটার, মার্জারিন থেকেও আজকাল বলছে যে না, কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে, আনস্যাচুরেটেড ফ্যাট থেকে হতে পারে। তো এই যেগুলো হচ্ছে কি কোলেস্টেরলের পরিমাণ যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু একটা নাইডাস বলি, মানে পাথরটা তৈরি হওয়ার জন্য একটা নিউক্লিয়াস প্রথমে তৈরি হয়। এটাকে ঘিরে এই সল্টগুলো ডিপোজিট হতে হতে একটা সময় এটা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম জাতীয় পদার্থের সাথে যোগ হয়ে এটা পরে একটা স্ট্রাকচার ফর্ম করে এবং এটা পরে পাথরে পরিণত হয়। একদমই। বাচ্চাদের ক্ষেত্রে একটু জানতে চাই। এই বাচ্চাদেরটা
একটু ডিফারেন্ট, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা পাথর যদি একটা মানুষের হয় বলি তাহলে কিন্তু হুট করে পাথরটা হয় না, এটা সময় লাগে। এটা কারো কারোর ক্ষেত্রে বলা হয় যে মেকানিজমটা এরকম যে 10-20 বছরও লেগে যেতে পারে পাথর হতে। তো ইউজুয়ালি এটা ডিপেন্ড করে আসলে কী কারণে হচ্ছে। আসলে 10 বছর সবার লাগে না, অনেকে 1-2 বছরের মধ্যে পাথর তৈরি হতে পারে। ডিপেন্ড করে এক্স্যাক্টলি কী কারণে হচ্ছে। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে পিগমেন্ট স্টোন, মানে কোন লোহিত কণিকা যেটা বলি আমরা রেড ব্লাড সেল, যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু এখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ পিগমেন্ট, বিলিরুবিন পিগমেন্ট জমা হয়, যেটা এই নাইডাসটা ফর্ম করতে সাহায্য করে, যেটা আলটিমেটলি পাথর তৈরি করে, যেটা পিগমেন্ট স্টোন বলি। এগুলো সাধারণত একটু কালচে টাইপের ছোট ছোট স্পাইকি স্টোন হয়। আরেকটা হচ্ছে কোলেস্ট্রল। আজকাল দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে ফ্যাটি লিভারের যেহেতু জাঙ্ক ফুডের পরিমাণ বেড়ে গেছে, মাত্রা বেড়ে গেছে, এজন্য অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ কোলেস্ট্রলের কারণেও কিন্তু পাথর হচ্ছে। আরেকটা হচ্ছে যে জন্মগত কোনো ত্রুটি যদি থাকে বাচ্চাদের, যেমন এটা পিত্তথলির ত্রুটি হতে পারে, পিত্তনালী ত্রুটি হতে পারে। পিত্তনালী এবং প্যানক্রিয়াসের যে একটা যোগাযোগ আছে, এই যোগাযোগের জায়গাও যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে তাহলে কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। আর যেটা ইম্পর্টেন্ট এখানে সেকেন্ড মানে লাস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনফেকশন। আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকের টাইফয়েড হচ্ছে বা গলব্লাডারে ইনফেকশন হচ্ছে, তাই সেই ক্ষেত্রেও কিন্তু এই পাথর হতে পারে বাচ্চাদের। তো অনেকের ক্ষেত্রে আমরা শুনে থাকি রক্ত ঠিকভাবে জমাট বাঁধতে পারছে না, বা যাদের থ্যালাসেমিয়া জনিত জটিলতা রয়েছে, সমস্ত শিশুদের ক্ষেত্রে অনেক সময় স্যার পিত্তথলিতে খুব আর্লি এজে পাথর হয়ে যাচ্ছে। এটার কি কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা যখনই গলব্লাডারের পাথর নিয়ে একটা বাচ্চা আসে তখন কিন্তু বাচ্চার গলব্লাডারের জন্য সমস্যার জন্য কি সমস্যা হচ্ছে সেটা চিকিৎসার পাশাপাশি কিন্তু আরেকটা জায়গায় খুব গুরুত্ব দিয়ে দেখি যে কী কারণে তার এই পাথরটা তৈরি হয়েছে। কারণ কারণটা নির্ণয় করতে না পারলে কিন্তু মানে রোগ নির্ণয় করতে না পারলে কিন্তু রোগের সঠিক চিকিৎসাও সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটা যে রক্তের লোহিত কণিকা যে কারণেগুলো ভারে, যেমন কমনলি আপনি যেটা বলেন থ্যালাসেমিয়া, হেরিডিটারি স্পেরোসাইটোসিস একটা আছে, সিকেল সেল অ্যানিমিয়া, এই ধরনের অ্যানিমিয়াগুলো যেগুলা রেড সেলগুলো ভেঙে যায়, লোহিত রক্তকণিকাগুলো, সেগুলোর থেকে কিন্তু এই পাথরগুলা কমনলি হয়। এবং থ্যালাসেমিয়া যেহেতু সংখ্যায় বেশি আমরা দেখতে পাই, তো থ্যালাসেমিয়ার রোগ মানে পেশেন্টগুলো আমাদের কাছে বেশি আসে আর কি। মানে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে একটি শিশু মানে জন্মের পর থেকে, এটা তো একটা জেনেটিক ডিসঅর্ডার আমরা বলতে পারি। তো সেই সন্তানটির হতেই পারে যে তাদের পিত্তথলিতে পাথর হচ্ছে, এবং সেক্ষেত্রে স্যার লক্ষণগুলো কেমন প্রকাশ পেতে পারে, একটি শিশুর হয়েছে কিনা অভিভাবকরা কীভাবে বুঝবে বা সেই সন্তানটি কীভাবে বুঝবে? এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ থ্যালাসেমিয়াতে বলার আগে আমি প্রথমে বলতে চাই যে গলব্লাডার স্টোন এটা আমরা আসলে কখন বুঝতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বলি যে পেটে ব্যথা নিয়ে যখন আসে, মা বাবারা বলে এটা মনে হয় স্কুলে যেতে চাচ্ছে না বা খাওয়া দাওয়ার কোনো অনিয়ম হচ্ছে এটার জন্য হচ্ছে, বা আমরা ইগনোর করি যে বাচ্চা এটা কোনো সমস্যাই না, একটা বাচ্চাটা তো আসলে লিঙ্গারিং করতেছে। আসলে ব্যাপারটা তা না। বাচ্চার যদি খাদ্যে হজমের সমস্যা হয় আমাদের কিন্তু কেয়ারফুল হতে হবে। 2 নম্বর হচ্ছে কি, বাচ্চার যদি পেটে ব্যথা হয়, আনএক্সপ্লেইন যদি জ্বর হয়, অকেশনাল অ্যাবডোমিনাল পেইন মানে পেটে যদি ব্যথা হয়, সে কারণেও কিন্তু হতে পারে। অনেক সময় কিছু কিছু বাচ্চা আমরা দেখি হঠাৎ লোক জন্ডিস, আর চোখটা কেমন যেন হালকা হলুদ হলুদ লাগছে, তখনও কিন্তু আমরা সন্দেহ করি যে এটা কেন হলো। জন্ডিস আমরা ইগনোর করি হয়তো যে ভাইরাসজনিত জন্ডিস কিনা বা অন্য কোনো কারণে জন্ডিস কিনা। আমাদের একটু কেয়ারফুল হওয়া উচিত এই জন্ডিসটা কী কারণে হচ্ছে। তখন রোগ নির্ণয় করতে গিয়ে কিন্তু হেমোলাইটিক ডিসঅর্ডার পাওয়া যায়, অনেক সময় গলব্লাডার স্টোন পাওয়া যায়। আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বাচ্চা কোনো কথা নাই, জন্ডিসও হয় না, কিছু হয় না, অ্যাবডোমিনাল পেইন, কিন্তু প্রচণ্ড জ্বর এবং ঘন ঘন তার এই জ্বরটা আসে, তখন কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে এটা কি। তখন আমরা খুঁজে বের করতে গিয়ে মাঝে মাঝে দেখতে পাই যে বাচ্চার পিত্তনালীতে হয়তো তার জন্মগত ত্রুটি বা এ ধরনের কোনো কিছু আছে, যার জন্য তার এই সমস্যাগুলো হচ্ছে, এবং তার গত গলব্লাডারের সমস্যা পাওয়া যায়, এবং সাথে কোনো কোনো সময় পিত্তনালীর সমস্যা পাওয়া যায়, যেটা আমরা একটা কমনলি পাই, যেমন কলিডোকালসিস, জন্মগত একটা ত্রুটি। আচ্ছা, আরেকটা যেটা আপনি বললেন থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে বাচ্চাদের, সেটা দেখা যায় যে এই যে জন্ডিস নিয়ে আসতেছে বা তার ঘন ঘন ব্লাড দিতে হচ্ছে, তার গলব্লাডারে স্টোন পাওয়া গেছে, কিন্তু হঠাৎ করে রিপোর্টে দেখা যায় বা আমরা অ্যাবডোমেন মানে পেটটা এক্সামিন করতে গিয়ে দেখি যে তার স্প্লিনটা বড়। ঠিক আছে, তখনও কিন্তু আমাদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়, এবং আমাদের তখন আমরা হেমাটোলজিস্টের হেল্প নেই যে আমরা আসলে আমরা এখন কী করতে হবে, আমাদেরকে এখনই কি গলব্লাডার অপারেশন করা উচিত নাকি ওয়েট করা উচিত। আমরা তখন
কেস বাই কেস বা অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন বাচ্চাদের আমরা তখন চিন্তা করি যে আমাদের কী করা উচিত। আচ্ছা, তো তার মানে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট যদি একটি বাচ্চার পিত্তথলিতে পাথর হয়, ইনস্ট্যান্ট অপারেশনের ডিসিশন নেবার আগে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া জরুরি। টিম ওয়ার্ক, একজন হেমাটোলজিস্ট থাকে, আপনারা থাকেন, তো তার কন্ডিশনের উপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কি করা জরুরি। একটু জানতে চাই স্যার, এই ধরনের জটিলতাগুলো নিয়ে অনেকে তো সাফার করছে, অনেকে আবার চিকিৎসকের শরণাপন্ন তাৎক্ষণিক হচ্ছে না। যেমন ব্যথা করছে কোনো একটি জায়গায়, পেট ব্যথা করছে, আমরা তো পেট ব্যথা হলে এখন ফার্মাসিতে যাই, ফার্মাসি থেকে ওষুধ কিনি, বা আমরা নিজেরাই এখন বাসায় প্রত্যেকে ডাক্তার, পেটে ব্যথা হলে সেটির ওষুধ নিজেরাই খেয়ে ফেলতে পারি। তো এই যে জ্বরের ওষুধ প্যারাসিটামল, পেটে ব্যথা হলে সেটির ওষুধ খাচ্ছি, এই বিষয়গুলো আসলে কেমনভাবে দেখছেন আপনি? এবং সঠিক সময় যদি হাসপাতালে না যায়, এই সমস্ত বাচ্চাদের জটিলতা কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকাল দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওভার দ্য কাউন্টার ড্রাগ থাকে। কেউ কিছু হলে আমরা প্যারাসিটামল বা এই ধরনের যে ওষুধ খেয়ে ফেলি, বা কোনো কোনো ক্ষেত্রে গিয়ে আমরা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছি, কিন্তু রোগের কিন্তু মূল কারণটাও জানছি না। সাময়িকভাবে তার সমস্যাটা সমাধান হলেও কিন্তু আলটিমেটলি রোগ নির্ণয় হচ্ছে না। আমরা কিন্তু আসলে যেটা চিকিৎসা কিন্তু সবাই করতে পারে, কিন্তু রোগ নির্ণয় করায় সঠিক চিকিৎসা ইনশিওর করাই হচ্ছে গিয়ে আমাদের মূল কাজ। আমরা এখানে যেটা বুঝতে পারি যে আমি যেটা সাজেস্ট করব যে আপনার নিকটস্থ ডাক্তারের কাছে অবশ্যই প্রথমে যাওয়া উচিত। আপনি অ্যাটলিস্ট ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারে, একজন পেডিয়াট্রিশিয়ান হতে পারে, ওনাদের কাছে এই বাচ্চাগুলো প্রথমে যায়, গিয়ে আমরা একটা সিম্পল আমরা রক্তের যে টেস্ট করেন ওনারা সবাই করেন। তো আমি যেটা একটু স্পেশাল সাজেস্ট করবো, একটা পেটে ব্যথা হলে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত, যাতে করে আমরা অ্যাটলিস্ট প্রাথমিকভাবে বুঝতে পারি যে তার লিভার, গল ব্লাডার বা উপরের অংশ বা অন্য কোনো অর্গ্যানে কোনো কিছু সমস্যা নেই। এমনকি দেখা যায় যে অনেক সময় বাচ্চারা অন্য কোনো রোগের, ধরেন অনেকগুলো কারণ আছে, আমি আসলে তো ডিটেলস বলবো কি না বুঝতে পারছি না, যদি কোনো কারণে তার কোনো বাচ্চার আগে ইন্টেস্টাইনাল সার্জারি হয় তাহলে কিন্তু গলস্টোনের ইনসিডেন্স বেড়ে যায়। ঠিক আছে, যা সাপোজ আমরা যেটা বলি যে খাদ্যন্ত্রে কোনো যদি ছোট বাচ্চা তার নিউনেটাল কোনো একটা কারণে ধরেন ইন্টেস্টাইনাল ডিসেকশন হয়েছে, বা কোনো কারণে ধরেন বা জন্মের পরে তার মেজর কোনো সার্জারি হয়েছে ইন্টেস্টাইনের, যে কারণে ফেলে দেওয়া লাগছে, আবার নতুন করে খাদ্যের অংশ জোড়ো দেওয়া হয়েছে, এই বাচ্চাগুলোর কিন্তু গলব্লাডার পাথর হতে পারে, ঝুঁকিতে থাকে। যে আমাদের দেশের প্রেক্ষাপটে জ্বর, সর্দি, কাশি কিংবা পেটে ব্যথার মতো জটিলতাগুলো হলে আমরা খুব একটা গুরুত্ব দেই না, এবং গুরুত্বহীনতায় দীর্ঘদিন এটাকে শরীরে ক্যারি করছি। দীর্ঘদিন শরীরে যদি রেখে দেই, সেই বিষয়টি থেকে কত রকমের জটিলতা হতে পারে, এবং সেটি যদি গল স্টোন হয়ে থাকে, জটিলতার পরিমাণ কি হতে পারে একটু জানবো। আচ্ছা, আমি একটা ছোট্ট ডিকটাম দিয়ে শুরু করি যে আমরা জানি স্টিচিং টাইম সেভস নাইস, মানে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো আমরা যদি একটা যে কোনো রোগ আর্লি স্টেজে ডিটেকশন করতে পারি, যে প্রাথমিক অবস্থায় যদি রোগ নির্ণয় করা যায়, তাহলে কিন্তু তার চিকিৎসাটা সহজ হয়ে যায়। আমরা হয়তো একটা ওষুধের মাধ্যমে রোগটা চিকিৎসা করা যাবে, বা একটা নন ইনভেসিভ কোনো মেথডের মাধ্যমে চিকিৎসা করা যাবে, কিন্তু যখন রোগটা জটিল পর্যায়ে চলে যায় তখন কিন্তু একটা মেজর সার্জারির প্রশ্ন চলে আসে। আমরা ডাক্তার হিসেবে চাই সবসময় যে বিনা অপারেশনে চিকিৎসাটা যেন সহজ হয়, বা মিনিমাল ইনভেসিভ কোনো কিছুতে যেন সহজ হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যেহেতু এটা বড়দের মতো না, রোগটা একটু ডিফারেন্ট ছোটোদেরটা, যে তার আন্ডারলাইং কোনো ডিজিজ থাকলে বা কোনো কন্ডিশন থাকলে যেটা চিকিৎসা করলে হয়তো রোগটা গলস্টোন পর্যন্ত নাও আসতে পারে, সেই জায়গায় যদি আমরা চিকিৎসাটা করতে পারি তাহলে তার অপারেশনটা আমরা অ্যাভয়েড করতে পারি। আর যদি অপারেশন লাগেও তার সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণ চিকিৎসা, যেটা আমরা বলি কমপ্লিট চিকিৎসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা না করি, যদি রোগ নির্ণয় করতে না পারি, তাহলে কিন্তু এর কমপ্লিকেশনের প্রশ্ন আসে। তো সেইটা হতে পারে অনেক রকমের, সেটা হতে পারে গলব্লাডার ইনফেকশন থেকে হতে পারে, পাথর জন্য হতে পারে, আবার গলব্লাডার নিজের সমস্যা হতে পারে। সেটা আমরা মিউকোসিল বলে একটা রোগ আছে, যেটা গলব্লাডারের পিত্তটা ঘন হতে পারছে না, কিন্তু এটা দিন দিন ফুলে গিয়ে একটা বিরাট বড় বেলুনের মতো আকার ধারণ করে। আবার সেটাতে আবার যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আমরা এমপাইমা বলি, যেটা খুবই একটা লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন, সেটা হতে পারে। আবার স্টোনটা যদি স্লিপ করে চলে যায়, তাহলে আমরা বাধাজনিত জন্ডিস হতে পারে, কারো কারো প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আবার যাদের অ্যাসোসিয়েটেড জন্মগত ত্রুটি থাকে, সেই জন্মগত ত্রুটির জন্য পিত্তনালীরও পাথর হতে পারে, কোলেনজাইটিস হতে পারে। সেই পাথর যদি সঠিক সময় চিকিৎসা করা না হয়, সেই পাথর লিভারের ভিতরে এক্সটেনশন করে হেপাটোলিথিয়াসিস বলি, বা আমরা রিকারেন্ট পায়োজেনিক কোলেনজাইটিসও হতে পারে। আবার আমরা দেখি যে কিছু কিছু জায়গায় যে প্যানক্রিয়াটোবিলিয়ারি ম্যাল জাংশন বলি আমরা,
যেটা জন্মগত ত্রুটির কারণে এই গলব্লাডারের পাথরগুলো হচ্ছে। হয়তো গলব্লাডারের পাথরের এই চিকিৎসা হয়ে গেলে হয়তো তার সঠিক সময়ে আর অপারেশন হয়ে গেলে কিন্তু তার হয়তো আর কোনো মেজর কোনো কিছু লাগতো না, তখন কিন্তু এখন দেখা যাচ্ছে বড় কোনো একটা অপারেশনের দিকে যেতে হতে পারে। নিশ্চয়ই, তার মানে নানাবিধ জটিলতা আসতে পারে সঠিক সময়ে হাসপাতালে না গেলে। তার মানে সুনির্দিষ্টকরণ করার কোনো বিকল্প নেই। না না, একটু জানতে চাই, সুনির্দিষ্টকরণ করার ক্ষেত্রে আপনি অলরেডি বলে ফেলেছেন যে আলট্রাসোনোগ্রাম করা অত্যন্ত জরুরি, আর কি কোনো পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন? স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে চাই যে তার লিপিড প্রোফাইলটা করে দেখতে চাই, কোলেস্টেরলের মাত্রা কত, বাচ্চাটা ওবিস কিনা, ফ্যাটি লিভার ডিজিজ আছে কিনা। কারণ এই এক্সেসিভ আগে মানে একটা সিম্পল কথা বলা হয় আমাদের লিভার সার্জারির ব্যাপারে, যদি একটা বাচ্চা 10 বছরের বাচ্চা থাকে, লিভার ফ্যাটি লিভার থাকে, তাহলে তার হার্ট কেমন। বলা হয় যে তার লিভারের ফ্যাটি লিভার ইজ মানে একটা কি যেটা অন্য আর 10টা অর্গানের ফাংশনকে রিপ্রেজেন্ট করে। তো বলা হয় যে যদি 10 বছরের বাচ্চা যদি কোনো ফ্যাটি লিভার ধরা পড়ে, তাহলে তার হার্ট কিন্তু একটা 40 বছর বয়সের মানুষের সমান হতে পারে। তো এই জন্য আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে যদি ফ্যাটি লিভারটা অ্যাভয়েড করা, কারণ ফ্যাটি লিভারটা মানেই হচ্ছে গিয়ে তার মানে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হাইপার টেনশনের সম্ভাবনা বেড়ে যায়, এবং অন্যান্য এমনকি কিডনি রোগের সম্ভাবনাও বেড়ে যায়। মানে একটার সাথে অনেক কিছু সম্পৃক্ত, একটার সাথে আর একটা সম্পৃক্ত। এই জন্য আমাদেরকে খুব কেয়ারফুলি আসলে রোগটা নির্ণয় করাটা খুবই জরুরি। আর একটা সিম্পল ব্লাড টেস্ট থেকে আমরা কিন্তু তার হেমোলাইটিক ডিজিজ যদি থাকে এটা জানতে পারি। তো সেটা হতে পারে একটা আমরা কমপ্লিট ব্লাড টেস্ট যেটা করে হিমোগ্লোবিন দেখতে পারি, তার সেলুলার ডিস্ট্রিবিউশন দেখতে পারি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করে তার কোনো রেড সেল ডিস্ট্রাকশন আছে কি না, হেমোলাইটিক কোনো ম্যানিফেস্টেশন আছে কি না। তারপর আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে পারি। তো যদি এভাবে আমরা যদি হেমোলাইটিক ডিজিজ বের হয়, তাহলে হেমোলাইসিসের অনেকগুলা ক্রাইটেরিয়া আছে যে আরও কী কী কারণে হেমোলাইসিস হতে পারে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু হেমাটোলজিস্টের হেল্প নেই। অনেক সময় আমাদের পেডিয়াট্রিক হেমাটোলজি কিন্তু আলাদা এখন একটা এন্টিটি, ওনারাও কিন্তু এই রোগগুলা ওনাদের কাছে এখন আগে আসে। এখন সাবস্পেশালিটির এরা এখন অনেক রুগী কিন্তু সাবস্পেশালিটি অনেক মানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হেল্প করে এবং চিকিৎসাতেও আমাদের হেল্প করেন। নিশ্চয়ই। তো যখন শনাক্ত হয়েই যায় যে বাচ্চাটির পিত্তথলিতে পাথর হয়েছে, এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দেন? যে পিত্তথলিতে পাথর মানে কি অপারেশন? খুব জটিল প্রশ্ন। এটা পেশেন্ট ডিপেন্ড করছে পুরো পেশেন্টের প্রেজেন্টেশনের উপরে। আমরা 6 মাস বয়সেরও বাচ্চার পাথর দেখছি, 4 মাস বয়সেরও দেখছি। ইউজুয়ালি পাথর বাচ্চাদের ক্ষেত্রে পুরো পাথর ডেভেলপ করতে 10 থেকে 20 বছর সময় লাগে, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে লাগে না। তো বাচ্চাদের রোগটা তো আসলে জন্মগত ত্রুটি বা হেমোলাইটিক ডিসঅর্ডার এগুলো থেকে হয়। এই 10 বছরে অল্প অল্প করে জমতে পাথরগুলো হয়। প্রাথমিক পর্যায়ে তাদের সামান্য কিছু ব্যথা থাকে বা হজমের সমস্যা হয়। যত দিন যায় এটার উপসর্গগুলোর মাত্রা আরও গভীরতা আরও বাড়তে থাকে। তো এজন্যে যত বাড়তে থাকে তখন আমরা যদি বলি যে মোর দ্য সিমটমস গো ফর সার্জারি। যদি অ্যাসিমটোমেটিক থাকে মানে কোনো উপসর্গ না থাকে, আমরা বলি ওয়েট অ্যান্ড ওয়াচ, যখন সমস্যা হবে কোনো একটা সময় যখন সমস্যা হবে আমরা তখন করে নিতে হবে আর কি। আর যদি উপসর্গগুলো প্রকাশ পায়, মানে সিভিয়ার ফর্মে উপসর্গগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে, সেই সিভিয়ার উপসর্গগুলোর বহিঃপ্রকাশ কেমন হতে পারে স্যার? পেটে ব্যথা একটা খুবই গুরুত্ব, হ্যাঁ, তীব্র পেট ব্যথা, জ্বর হতে পারে। তারপর জ্বরের সাথে যেটা হয় কারো কারো ক্ষেত্রে জন্ডিসও দেখা দিতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমরা যেটা ফেস করি, বাচ্চার বাবা বা মা ওনারা বিশ্বাস করতে চায় না, বলে যে এটা আমার কেন বাচ্চার পাথর হবে, এই বাচ্চার তো পাথর হওয়ার কোনো কারণ নেই, বেসিক্যালি তো পাথর হয় বড়দের, আমার বাচ্চার কেন পাথর হবে। এমনও দেখা গেছে আমাদের 4-5টা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনে আগেও একবার কনফার্ম করে নিতে হয় যে না আসলে বাচ্চার পাথরটা আছে। মানে বাচ্চার বিশেষ করে মারা কনভিন্স হতে চাই না যে আমার বাচ্চার পাথর আছে বা এই ধরনের কিছু। তো এখন পাথর থাকার থেকে বড় জিনিস হচ্ছে তো সিমটমটা। আমরা পাথর থাকলে অপারেশন লাগবে তাই সেটা ঠিক না। তবে এমনও না যে না, কারণ পাথর নিয়ে তো কেউ আসলে থাকতে চায় না বা থাকতেও পারে না, কারণ এটার কমপ্লিকেশন আসছে নানা রকম। তো ইটস বেটার টু গো ফর সার্জারি। আর নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অপারেশনের কিছু স্পেশালিটি আছে, যেটা পেডিয়াট্রিক সার্জারিতে হয়, আমাদের হেপাটোবিলিয়ারি সার্জারিতেও হয় বাচ্চাদের অপারেশনগুলো। তো কিছু স্পেশাল ডিভাইস যন্ত্র ব্যবহার করতে হয়, বড়দের মতো না আর কি। আচ্ছা, তো এই যে অপারেশন, স্যার অপারেশনের কথা বললে আপনি যেমনটি বলছিলেন মারা কিছুটা শঙ্কিত থাকে, বাবা মারা ডিসিশনের সিদ্ধান্তে পৌঁছাতে অনেকখানি দেরি করে, কিংবা বারবার চিকিৎসক বদলাচ্ছে, যে অপারেশন ছাড়া যদি বাচ্চাটাকে একটু ভালো রাখা যায়। নিশ্চয়ই অপারেশন একটা ভয়ের কথা কিংবা ভীতগ্রস্ততারই তো কথা।
অপারেশন আসলে কি প্রসিডিউরে করে থাকেন আপনারা? আমরা তো আগে জানতাম পেট কেটে একটি বড় সেলাইয়ের মাধ্যমে অপারেশন ক্লোজ করেন আপনারা, এখন কি পদ্ধতি রয়েছে? আসলে এটা আমার বাচ্চা আপনার বাচ্চা যাই হোক, আমরা সবসময় চাবো যেন পুরো প্রসিজারটা একটা সেফ হয় বাচ্চার জন্য। আসলে অপারেশনটা তো বড় কিছু না, সেফ অ্যানেস্থেসিয়া, সেফ আউটকাম হচ্ছে গিয়ে মানে মূল এই টোটাল চিকিৎসা প্রসেসের। তো আমাদের যে কোনো এ ধরনের মেজর কোনো সার্জারি যদি চিন্তা করি একটা ভালো জায়গায়, সেফ জায়গায়, যেখানে আমি বুঝতে পারছি যে যেহেতু আমাদের দেশে আমাদের অপশন আছে, আমাদের মনে একটা ভালো জায়গায় অপারেশন করা উচিত। আমাদের আজকাল অনেক সরকারি হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতাল আছে এবং স্পেশালাইজ হসপিটাল আছে এগুলোর জন্য, যেখানে এইসব সার্জারি হচ্ছে। এবং এইসব জায়গায় আমাদের স্পেশাল পেডিয়াট্রিক অ্যানেস্থেসিস্ট থাকেন, তারাও কিন্তু আমাদেরকে এইসব জায়গায় হেল্প করেন। এছাড়া সাধারণত যেটা স্পেশালাইজ যেহেতু এখন সাবজেক্ট, এই যেসব হাই ভলিউম সেন্টার এইসব জায়গায় এইসব সার্জারি করাটা উচিত। আর যেটা বললাম বাচ্চাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয় বড়দের মতোই, কিন্তু জাস্ট ক্যামেরা একটু ফোরসেপগুলো একটু যন্ত্রপাতিগুলো একটু ডিফারেন্ট, মূল ডিভাইসগুলো অলমোস্ট সেম, কিন্তু পেডিয়াট্রিক্সের যন্ত্রপাতিগুলো একটু আলাদা আর কি। অনেক সময় যদি বড় বাচ্চাদের হয় সেটা বড়দের যন্ত্রপাতিতে করা যায়, কিন্তু অতিরিক্ত ছোট যারা বাচ্চা, কারণ বাচ্চাদের তো আসলে অনেক রকমের আসলে বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, অনেক সময় ডোয়ার্ফ বাচ্চারাও আসেন, তো সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। মানে বাচ্চাটির কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা কি ধরনের সার্জারি করবেন সেটি একদমই নিজেরা ডিসিশন নিয়ে। আসলে সেফ সার্জারি আমি যেটা বলতেছিলাম কথা, যেমন WHO আমাদের এখন সেফ সার্জিক্যাল প্রোটোকল নিয়ে আমাদের খুব এমফেসিস দিচ্ছে। আমাদের বর্তমান স্বাস্থ্যসেবার যে নিয়মকানুন, সেখানেও কিন্তু সরকার, এই স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনারা কিন্তু চাচ্ছেন যে সেফ সার্জারি, সেফ আউটকাম, সেফ অ্যানেস্থেসিয়া এগুলোতেই কিন্তু মানে সবাই জোর দিচ্ছেন আর কি। স্যার, আমরা অনেক কিছু তথ্য জানলাম যে একটি শিশুরও পিত্তথলিতে পাথর হতে পারে এবং পাথর হলে ভয়ের কোনো কারণ নেই, বা এটি নিয়ে একদমই মায়েরা যে আতঙ্কিত হয়ে যান এটিরও কোনো কারণ নেই। এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আপনারাই করছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই বুঝলাম যে কেবলমাত্র প্রাপ্তবয়স্কই নয়, একটি সন্তানেরও পিত্তথলিতে পাথর হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মাঝে একজন চিকিৎসককে দেখিয়ে সঠিক পরামর্শ গ্রহণ করুন যে আপনার সন্তানটির সার্জারির প্রয়োজন রয়েছে কিনা এবং সেক্ষেত্রে কোন ধরনের সার্জারি করা জরুরি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।